তো আপনারা কেমন শিখতে পারতেছেন বলেন শুনি, ইমপ্রুভমেন্ট কিরকম? জি ভাই, অনেক ভালো। আচ্ছা, দেখেন, আপনারা আজকে যেটা শিখবেন সেটা হলো অ্যাডভার্ব ক্লজের রিডাকশন। যে গতকাল দেখছেন পত্রিকা পড়ার সময় দাও না, কয়েক জায়গায় বলছি যে অ্যাডভার্ব ক্লজের রিডিউসড ফর্ম এখানে ইউজ করা হয়েছে, যেটা আমরা আলোচনা করি নাই। পরবর্তী ক্লাস আমরা শিখবো, আপনাদেরকে আমি বলেছিলাম। তো আজকে মূলত আপনি ওই জায়গাটাই দেখবেন। রেকর্ডিংটা অন দেখাচ্ছে না ক্লাসে? জি ভাই। হ্যাঁ বাবা। তো আমরা আজকে অ্যাডভার্ব ক্লজের রিডাকশনটা শিখতে যাচ্ছি। আমায় ডেকো না, ফেরানো যাবে না। এই বক্সটা খুলি। ও মিউট হুম, করেন। কাজ করতে হবে। না না, খুলছি না। ইয়ে দেখি বক্সটা। তো আহ, কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার এই রিডাকশনের আজকে নিয়মগুলো আমরা শিখবো। আসেন শুরু করি, হ্যাঁ? না না, দাও রে বাবা দিলে। তো প্রথমেই দেখেন, আমরা বলেছিলাম যে কি, আপনি যদি অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করেন, ঠিক আছে, রিডাকশন করলে কি হয়ে যাবে, সে একটা অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তর হয়ে যাবে। এবং আমরা কি বলেছিলাম যে ফ্রেজের যেমন বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, একইভাবে অ্যাডভার্ব ফ্রেজও বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখবে না। আমরা কি লিখবো, যে আনফরচুনেটলি অ্যান অ্যাডভার্ব ফ্রেজ হ্যাজ নো, এগুলো লেখার দরকার নেই। আমি যদি বলে দিই যে ক্যান নট কন্ট্রোল দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স লিখে দিলাম। আচ্ছা, এখন অ্যাডভার্ব ক্লজের রিডাকশনটা কিন্তু ম্যান্ডাটরি না, এটা অপশনাল। কারণ ওই যে বলেছিলাম দেহের যে অঙ্গগুলা গুরুত্বপূর্ণ না, রিডাকশন ছোট রাখলেও হবে, বড় রাখলেও হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রিডাকশন অফ অ্যাডভার্ব ক্লজ ইজ অপশনাল। রিডাকশন করতেও পারেন, আবার নাও করতে পারেন। এখন আমরা যেহেতু শিখবো, তা আমাদের তো শিখতে হবে। আচ্ছা, আপনি যদি অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশনটা মনে করেন, সেটা কি ছিল, যে হু, দ্যাট বা হুইচের পরে ভার্ব থাকবে, তারপর এ- এটাকে রিডাকশন করা যাবে এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে। এখন রিডাকশন করার ফার্স্ট স্টেপটা কি ছিল, এটা ছিল যে হু, দ্যাট, হুইচ, এগুলাকে আপনি কাটবেন, মনে করে দেখেন। তারপর বলছিলাম কোনো প্রকার কোনো অক্সিলিয়ারি বা ধরেন মডাল ভার্ব থাকলে সেটাও কাটবেন। তারপর বলেছিলাম নো মেইন ভার্ব, হ্যাঁ। তারপর কি বলেছিলাম, যে নো, নো নো মোর, চেঞ্জ। নো মোর চেঞ্জ। আর মেইন ভার্ব থাকলে কি বলেছিলাম, যে অ্যাক্টিভ হলে আপনি ভার্বটাকে যেই টেন্সেই থাক না কেন আইএনজি করে দিবেন। আর যদি প্যাসিভ থাকে তাহলে ওটাকে নো চেঞ্জ। আমরা শিখিয়েছিলাম এই জিনিসগুলো, আপনাদেরকে মনে করে দেখেন। অ্যাডভার্ব ক্লজে এসেও এই নিয়মটা কাজে লাগে, কিন্তু এখানে তো হু দ্যাট হুইচের কারবার নাই। এখানে মেন আইডিয়াটা হলো যে ভাই, আপনাকে সাবজেক্ট অফ অ্যাডভার্ব ক্লজ সমান সমান সাবজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। যদি করে হয় তাহলে রিডাকশন করা যাবে। অর্থাৎ কিসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করার নিয়ম হচ্ছে, আপনার বাক্যটা শুধু অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বাক্যটার অ্যাডজেক্টিভ ক্লজটা হু দ্যাট হুইচ দিয়ে শুরু হতে হবে, তারপরে ভার্ব থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে নিয়ম হলো অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কি হতে হবে, সেম হতে হবে। সেম হলে রিডাকশন করা যাবে। এখন কাটবেনটা কি, ওখানে তো হু দ্যাট হুইচ কাটছেন, এখানে হু দ্যাট হুইচ কাটবেন না।
এখানে সাবজেক্ট অফ অ্যাডভার্ব ক্লজ কে কাটবেন। এখানে তাহলে কি করতে হবে, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কাটতে হবে, অন্য কিছু কাটার দরকার নাই, ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে আপনার কি রিডাকশন সিস্টেম। বাকি সব সেম, কোনো পার্থক্য নাই, সব সেম, ঠিক আছে? বাকি সবকিছু সেম, যা যা পড়ছেন সব। এই হলো গিয়ে কথা। আচ্ছা, এখন আমরা উদাহরণস্বরূপ কয়েকটা বাক্য দেখি, দেখলে বুঝতে পারবো। ধরেন আমি যদি লিখি যে অলদো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট, কিংবা ধরেন আই লেফট কানাডা আফটার আই হ্যাড ফিনিশড মাই পিএইচডি, ঠিক আছে? কিংবা ধরেন আমি যদি বলি যে, আমি কি বলি যে দ্য প্রজেক্ট ফিনিশড ইন টাইম, নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হলো, সিন্স যেহেতু ইট ইট হ্যাড বিন গিভেন দ্য বিগেস্ট সাপোর্ট ফান্ড। এটাকে সবচেয়ে বেশি কি দিল, সবচেয়ে বেশি টাকা পয়সা ঢালা হয়েছে এটার পিছনে, মনে করেন বললাম। সো অল অফ দেম ক্যান বি রিডিউসড, কারণ কি প্রত্যেক ক্ষেত্রেই আমি যদি একটু চিন্তা করি, আমি দেখব যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্টটা কি করা হয়েছে, সেম রাখা হয়েছে। রাখা হয়েছে না, বলেন তো একটু বুদ্ধি করে। হ্যাঁ বাবা। রাখা হয়েছে। তাহলে খুব ইজিলি আমি বলতে পারি যে এখানে প্রত্যেকটা অ্যাডভার্ব ক্লজকে কি করা যাবে, রিডাকশন করা যাবে। এখন রিডাকশন করবেন কি করবেন না, এটা আপনার উপরে। আপনি যদি শিখতে চান রিডাকশন করেন, যেহেতু শিখবো তো রিডাকশন আমরা করব। তো রিডাকশন করার জন্য প্রথমে কি করব, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব সাবজেক্ট কাটবো। যেমন এখান থেকে হি কাটলাম, এখান থেকে আফটার আই হ্যাড ফিনিশড আই কাটলাম, এখানে সিন্স ইট দিয়ে দ্য প্রজেক্টকে বোঝাচ্ছি তাই ইট কাটলাম। এবার কি অক্সিলারি বা মডাল ভার্ব, যেমন অলদো হি ইজ পুয়ার, এখন ইজ কাটবো, ঠিক আছে? আফটার আই হ্যাড ফিনিশড, এখান থেকে এখন হ্যাড কাটবো। সিন্স ইট হ্যাড বিন গিভেন, তাহলে হ্যাড বিন কাটবো। এই যে কেটে দিলাম। এখন দেখেন কাটার পরে এই যে এই অংশটাতে এসে দেখেন কি হয়েছে ঘটনাটা। এখানে কিন্তু কাটার পরে আপনার কোনো রকম কোনো মেইন ভার্ব নাই, অল দো পুয়ার। যেহেতু কাটার পরে কোনো মেইন ভার্ব নেই, সেহেতু আপনি চাইলেই এই জায়গাটাকে কি করতে পারেন, আর কোনো পরিবর্তন না করে এইটুকুতেই লিখে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু বাকি দুটো দেখেন মেইন ভার্ব আছে, যেমন ধরেন আফটার আই হ্যাড ফিনিশড, এখানে হয়ে গেছে কি আফটার ফিনিশড, ফিনিশড মেইন ভার্বটা আছে। আবার সিন্স গিভেন হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা। এখন দেখেন আই হ্যাড ফিনিশড, এটা কিন্তু অ্যাক্টিভ, তাহলে ফিনিশড হয়ে যাবে ফিনিশিং হয়ে গেল। কিন্তু সিন্স ইট হ্যাড বিন গিভেন, এটা তো প্যাসিভ, তাহলে প্যাসিভ হলে গিভেনটা কি করবো বলেন তো বুদ্ধি করে। যেরকম আছে এরকম রেখে দিব। যেরকম আছে ওইরকম রেখে দেব, নো চেঞ্জ ইজ নিডেড। গুড। এখন এই হলো গিয়ে কথা। এখন রিডাকশন হওয়ার পরে এখানে প্রত্যেকটা সেন্টেন্স, এগুলো কি সেন্টেন্স বলেন তো? সিম্পল। এরা এখন সিম্পল সেন্টেন্স, কারণ কি, কারণ অ্যাডভার্ব ক্লজে ছিল বিধায় তারা কমপ্লেক্স ছিল। আর এখন ওদের অ্যাডভার্ব ক্লজ গুলোকে আমরা যেহেতু ফ্রেজে কনভার্ট করে দিয়েছি, সো ওদের কিন্তু বাক্যের উপরে কোনো কন্ট্রোল নাই। অতএব তারা প্রত্যেকে এখন সিম্পল সেন্টেন্স, কারণ প্রত্যেকের বাক্যেই একটা করে অ্যাডভার্ব ফ্রেজ আছে, একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ফ্রেজের যেহেতু বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, তো একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সই বলি। তাই আমি লিখে দিলাম নাও অল অফ দ্য থ্রি সেন্টেন্সেস আর সিম্পল সেন্টেন্স দ্বারা, ঠিক আছে? ঠিক হলো, ঠিক আছে কি না? হ্যাঁ এখানে বাবা। যে আফটার ফিনিশ আচ্ছা,
আফটার ফিনিশিং মাই পিএইচডি, এটা ডিপেন্ডেন্ট ক্লজ না? কেন ভাই ডিপেন্ডেন্ট ক্লজ কেন হবে? রিডাকশন করতে ফ্রেজ হয়ে যায় ভাই। ডিপেন্ডেন্ট ক্লজ মানে অ্যাডভার্ব ক্লজ ছিল, এখন সে একটা ফ্রেজের অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, জি জি, বুঝতে ঠিক আছে। পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এই যে অ্যাডভার্ব যেখানে যেখানে বসতে পারে, কিন্তু সেখানে সেখানে বসতে পারে। আর কি লিখবো? আমরা লিখবো যে নাও অল অফ দ্য থ্রি সেন্টেন্সেস আর সিম্পল সেন্টেন্স। এবার কি লিখবো? হেয়ার, এখানে, ওয়ান থিং উই শুড রিমেম্বার, আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, কি সেটা? দ্যাট উই ক্যান প্লেস an adverb clause in three specific positions. আমরা কি জানি যে একটা অ্যাডভার্ব ক্লজকে আমরা তিন জায়গায় বসাতে পারি। এখন অ্যাডভার্ব ক্লজকে যেহেতু আপনি ছোট করে অ্যাডভার্ব ফ্রেজ বানায় ফেলছেন, সো এই অ্যাডভার্ব ফ্রেজকেও আপনি ওই তিন জায়গাতে বসাতে পারবেন। আমরা লিখবো অ্যাকর্ডিংলি an adverb phrase can also be placed, ঠিক আছে, at the very very three position of adverb clause। অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ যেখানে বসতে পারে সেখানে অ্যাডভার্ব ফ্রেজেরও বসার অধিকার আছে। কিরকম আছে আমরা দেখে আসেন, খুব সহজ জিনিস। আপনি যখন লিখলেন যে অল দো পুর, কমা দিয়ে হি ইজ অনেস্ট, এখন এখানে কি হলো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসলো। আপনি যদি বলেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসাবেন হি, অল দো পুর, কমা দিয়ে ইজ অনেস্ট, এটাও রাইট। আপনি যেটা বলেন যে হি ইজ অনেস্ট অল দো পুর, এটাও কিন্তু রাইট। ওই দেখেন অ্যাডভার্ব ক্লজ বসলো কোথায়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের আগে। অ্যাডভার্ব ক্লজ বসলো কোথায়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে। ঠিক আছে, মানে আপনি যা যা পড়ছেন তাই আমি এখানে অ্যাপ্লাই করছি। অ্যাডভার্ব ক্লজ বসলো কোথায়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে। এবং দেখেন কমার নিয়মগুলো কিন্তু ওইভাবে মেনে চলতে হয়েছে। মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই অ্যাডভার্ব ফ্রেজকেও আপনার প্রয়োজন মাফিক দরকার মনে করলে কি করতে পারেন? এটাকে এন্ডেড। দিয়ে আলাদা করতে পারেন। কত সহজ জিনিস দেখছেন? মানে আপনি যা যা পড়ছেন এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল হেয়ার। খুবই স্ট্রাকচার্ড লেকচার, এই কারণে বলতাম যে আপনি কয়েকটা লেকচার গেলেই দেখবেন জিনিসটা খুবই গোছানো। তো ধরতে পারছেন না? ব্যাপারটা একটু বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা। তো আপনি একটু মন দিয়ে পড়লেই এটা ধরতে পারবেন। এটা এটা ধরতে না পারার কোনো কারণ নাই, এটা সত্যি কথা। ঠিক আছে, কোনো কোনো কারণ নাই না পারার, ইজিলি পারবেন। আচ্ছা, গেল। এখন রিডাকশন তো করলাম, ঠিক আছে। এখন এই যে রিডাকশনটা করলেন, এখন এই রিডাকশনটা কিন্তু এখানেই শেষ না। এই রিডাকশনটার কিন্তু আর অনেক ঝামেলা আছে। কিরকম ঝামেলা আছে? এবার আমরা একটু ওইগুলা দেখে আসেন। এখন এই ঝামেলা আসলে শেষ করা আমার পক্ষে পসিবল না, অনেক বিস্তারিত আলোচনা করার মতো ঝামেলা। কিন্তু এর মধ্যে যেগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা দেখবো বা আমাদের সামনে আসবে, আমরা ওইগুলো একটু শিখবো। এবার আসেন দেখি, হ্যাঁ। হুম। ও মারে মা, তা আমরা একটু দেখি, হ্যাঁ।
যে মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা কোনগুলো ফেস করব। যেমন ধরেন একটা হইতে পারে আফটার, খুবই দরকারি একটা জিনিস, ঠিক আছে? আমরা একটু শিখি আসেন। আমরা একটু তিনটা বাক্য লিখে আগে দেখি পারি কিনা, হ্যাঁ। ধরেন আমি লিখলাম যে আই হ্যাড লেফট কানাডা আফটার আই হ্যাড ফিনিশড মাই পিএইচডি। কিংবা ধরেন আমি বললাম যে আই হ্যাড লেফট তো হবে না, আই লেফট হবে, ঠিক আছে? আমি এখানে একটু লিখি যে আই লেফট কানাডা, ঠিক আছে? আমি কি বলবো যে আই লেফট কানাডা আফটার আই হ্যাড বিন অফার্ড মাই পিএইচডি। হুম। কিংবা ধরেন আমি বললাম যে আই লেফট কানাডা আফটার আই হ্যাড হ্যাড মাই পিএইচডি। এখানে দুইটা হেডের মধ্যে একটা হেড হচ্ছে কি আপনার অক্সিলারি ভার্বের হেড, আর আরেকটা হেড হচ্ছে গিয়ে কি মেইন ভার্ব হিসেবে হেড, তাই না? বুঝতে পারছেন এটা আমরা সবাই? হ্যাঁ দাদা। তবে এগুলো নিয়ে আরো আলোচনা আছে বিস্তারিত, কখন টেন্স ক্লাসে গিয়ে, মডেল ক্লাসে গিয়ে। ওগুলো নিয়ে আমরা এখন আর কোনো কথা বলবো না, ঠিক আছে? জাস্ট আপাতত এটুকু শিখে রাখবো যে প্রথম হেডটা অক্সিলারি ভার্বের হেড, পরের হেডটা হচ্ছে মেইন ভার্বের হেড, ঠিক আছে? এখন দেখেন, নাও উই অল নো যে প্রত্যেককে রিডাকশন করা যাবে, কারণ দুই ক্ষেত্রে সাবজেক্ট সেম। তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কি, প্রথমটাতে সাবজেক্ট কাটবো, হেড কাটবো, ফিনিশড কি হয়ে যাবে, ফিনিশিং। বুঝতে পারছি না ভাই, বলুন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা। এখানে আই কাটবো, হ্যাড বিন কাটবো, অফার্ড যেহেতু প্যাসিভ, আই হ্যাড বিন অফার্ড, তাহলে কোনো চেঞ্জ করব না। এখানে আই কাটবো, হ্যাড কাটবো, এই আই হ্যাড হ্যাড এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন? দাদা অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ, তাহলে এটা কি হবে, আফটার হ্যাভিং। এই যে রিডাকশনটা করলেন, এই রিডাকশনে একটা বিশাল বড় ঝামেলা আছে। কি ঝামেলা আছে আমি ক্লিয়ার করে দিই, দেখেন। মনে রাখবেন, আপনি যেই মুহূর্তেই আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করে ফেলবেন, ঠিক আছে, যে আমি লিখব ওয়েন এভার, যখনই ইউ রিডিউস অ্যান অ্যাডভার্ব ক্লজ স্টার্টিং উইথ স্টার্টিং স্টার্টিং উইথ আফটার, আপনি যখনই একটা অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করবেন যা আফটার দিয়ে শুরু হচ্ছে, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আফটার দ্য রিডাকশনের ঠিক পরেই দিস আফটার বিকামস এ প্রিপোজিশন। আপনি যখনই একটা আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে যাবেন, সঙ্গে সঙ্গে রিডাকশন করার এই আফটার হয়ে যাবে কি কি একটা প্রিপোজিশন হয়ে যাবে। এখন আমরা কি জানি, আমরা জানি যে প্রিপোজিশন প্লাস হচ্ছে গিয়ে কি হয়, ভার্বের আইএনজি, অথবা একটা নাউন, অথবা একটা নাউন ফ্রেজ, অথবা একটা জিরান্ড, অনেক কিছু হতে পারে। অথবা কি হতে পারে, ভার্বের থার্ড ফর্ম হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম, নাকি? জানি না আমরা। হ্যাঁ জি দাদা। দাদা জানি। এখন দেখেন, আফটারের পর যখন ফিনিশিং পাচ্ছি কোনো সমস্যা নাই, আইএনজি। আফটারের পরে যখন হ্যাভিং পাচ্ছি তাতেও কোনো সমস্যা নাই, আইএনজি। কিন্তু এই যে অফার্ড, এই অফার্ড কিন্তু রাইট হবে না, এই বিং আনতে হবে। মাথায় ঢোকাতে পারছি বিষয়টা? যখন ভার্ব ফ্রি থাকবে তখন আমি বিইংটা এনে বসাবো আগে। বিং আনতে হবে, কারণ এটা একটা প্রিপোজিশন হিসেবে ট্রিট করতে হবে, ঠিক আছে বিষয়টা সবার কাছে? হ্যাঁ দাদা, এখন ক্লিয়ার। ওকে, একটু দাঁড়ান। এখন ব্যাপারটা হলো, এই যে রিডাকশন করলেন, রিডাকশন করার পরে কিন্তু এই নোটটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই অ্যাডভার্ব ফ্রেজ কিন্তু যে কোনো জায়গাতেই বসতে পারে, যেটা আপনাদেরকে আমরা শিখাইছিলাম, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন?
অ্যাডভার্ব ফ্রেজ বাক্যের যে কোনো জায়গাতেই বসতে পারে, বলছিলাম না আমরা? হ্যাঁ হুম। দাদা। তা আমরা এখানে একটা নোট দিয়ে দিলাম। কি নোট দিয়ে দিলাম? যে all the rules related to placement and punctuations are applicable here. অর্থাৎ আপনি ওই যে কমা ইউজ করবেন, এমডেস ইউজ করবেন, অ্যাডভার্ব ফ্রেজে কোথায় কোথায় বসাইবেন, ঠিক আছে, এগুলা সব কিছু এখানে কিন্তু প্রযোজ্য হবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা। আচ্ছা, এটা আমরা আগেও বলে আসছি। এখন এই রিডাকশনটা ছাড়া একটা মজার রিডাকশন আছে। সেই রিডাকশনটা কি, এবার আমরা এটা শিখবো, আসেন। এই দেখেন, একটা রিডাকশন শিখবো এবার। আপনি যখনই রিডাকশন করতে যাচ্ছেন, হ্যাঁ, আমি একটু ভুল করছি, দাঁড়ান। আপনি যখনই রিডাকশন করতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি মনে রাখবেন, আপনি আফটার রেখেও করতে পারেন, আবার চাইলে এই আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড এই তিনটা জিনিসের পরিবর্তে বসাতে পারেন হ্যাভিং। যেমন ধরেন, আমি আবার আপনাকে দেখাই, এটাও এক ধরনের রিডাকশন। আমি এটাকে একটু করে নিয়ে আসি। যেমন এই যে আফটার আই হ্যাড এর পরিবর্তে বসবে হ্যাভিং, হয়ে গেল। এই যে আফটার আই হ্যাড এর পরিবর্তে বসবে হ্যাভিং, হয়ে গেল। এই যে আফটার আই হ্যাড এর পরিবর্তে বসবে হ্যাভিং, হয়ে গেল, শেষ। এটাও এক প্রকার রিডাকশন, ঠিক আছে। এবং এখানে এসেও কিন্তু যত প্রকার নিয়ম আছে প্লেসমেন্টের বা পাংচুয়েশনের, সবকিছু অ্যাপ্লিকেবল হবে। সো এই হলো হ্যাভিং, যেটার এক্সিস্টেন্স আপনি সবসময় দেখে আসছেন কিন্তু বুঝেন নাই। মাথায় ঢুকছে এবার কাজকে বলেন? হ্যাঁ দাদা। মাথায় ঢুকছে না? হ্যালো? দাদা এক্ষেত্রে কি হ্যাড শুধুই থাকবে না সাবজেক্টের পরে? হ্যাঁ, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, বিষয়টা মানে আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড, এই ক্ষেত্রে শুধু আমি হ্যাভিংটা বসাবো? আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আপনি কি বলতে চাচ্ছেন একটু। আপনি আফটার কাটবেন, আফটারের পরে সাবজেক্ট কাটবেন, সাবজেক্টের পর হ্যাড কাটবেন, এই তিনটা জিনিস কেটে আপনি জাস্ট একটা হ্যাভিং বসাই দিবেন, আর কিচ্ছু করবেন না, সিম্পল। ওকে। হ্যাঁ দাদা, বুঝছি। না, এখন আসবো, এখন আসবো, সমস্যা নাই, দরকার তো খুব। কে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, 8টা 9টার দিকে যাবো নি, নাহলে স্কুলে। আচ্ছা, ঠিক আছে। সবাই কি আমাকে শুনতে পারছেন? হ্যাঁ দাদা। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, সরি। মাঝে মাঝে নেটওয়ার্কে যে কি হয় ভগবান জানে, আমি জানি না। এখন দেখেন, এই এই রিডাকশনটার আপনি যদি আপনার লেখায় আনতে পারেন, আপনি কিন্তু খুব কি বলে ভালো পারফরমেন্স করবেন। লেখার মধ্যে ভ্যারিয়েশন, ঠিক আছে, আর কিচ্ছু না। এখন দেখেন, এটা ছাড়া আমরা আরেকটা নিয়ম শিখবো আজকে আবার। সেটা কি? সেটা শিখবো হচ্ছে দো, তারপর হচ্ছে অল দো, তারপর হচ্ছে ইভেন দো নিয়ে। এখানে একটা জিনিস শিখে রাখেন, সেটা হচ্ছে আমরা দোটা ইউজ করব ইন কেস অফ ভার্বাল কমিউনিকেশন বা ওরাল কমিউনিকেশন, মৌখিক কথাবার্তায়। অলদোটা ইউজ করব হচ্ছে আমরা রিটেন কমিউনিকেশন, লিখিত কথাবার্তায়। আর ইভেন দো ইউজ করব ধরেন কনস্টিটিউশনাল বা এনি কাইন্ড অফ ল এনফোর্সিং স্টেটমেন্ট, ওই ধরনের ক্ষেত্রে। জেনারেল কথাবার্তা ইভেন দো বলা দরকার নাই, কিন্তু তিনটার মিনিং সেম, কোনো পার্থক্য নাই, ঠিক আছে।
তো যেহেতু সেম তাই দো দিয়ে সবগুলো লিখতেছি, ঠিক আছে? দো হি ইজ পুর, কমা দিয়ে হি ইজ অনেস্ট। কিংবা ধরেন দো হি ইজ এ বয়, কমা দিয়ে হি ক্যান ডু ইট। কিংবা ধরেন দো হি ওয়ার্কস হার্ড, কমা দিয়ে হি উইল ফেইল। কিংবা ধরেন দো হি ইজ থট টু বি ভেরি ব্রিলিয়েন্ট, হি ইজ এ ডাল স্টুডেন্ট। দেখেন তো প্রত্যেক জায়গাতে দুই ক্ষেত্রে সাবজেক্ট সেম আছে না? বলেন তো বুদ্ধি করে একটু আমাকে। হ্যাঁ দাদা। হ্যালো, সেম আছে। তো যেহেতু সেম আছে তাহলে লজিক্যালি আমি চাইলেই রিডাকশন করতে পারি। রিডাকশনটা কিরকম? এই যে দো হি ইজ কাটলাম, তারপরে হি ইজ কাটলাম, এখানে হি কাটলাম, ওয়ার্কসটা যেহেতু অ্যাক্টিভ তাহলে আইএনজি যুক্ত করলাম। হি ইজ থট, হি ইজ কাটলাম, হয়ে গেল। রিডাকশন হয়ে গেল না সবগুলো? বলুন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা। এখন দো অল দুই বিন্দুর ক্ষেত্রে চাইলে রিডাকশন করার পরে আপনি এই দো, ঠিক আছে, তারপর হচ্ছে অল দো, ইভেন দো, এই রিডাকশন করার পরে এদের পরিবর্তে আপনি চাইলে ইন স্পাইট অফ নিয়ে আসতে পারেন অথবা ডেসপাইট নিয়ে আসতে পারেন। এখন সমস্যা হচ্ছে কোথায় দেখেন, এই ইন স্পাইট অফ বা ডেসপাইট যেটা আনেন এটা তো প্রিপোজিশন। এখন প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন প্লাস কি হতে হবে? ওই যে আমরা একটু আগে বলে আসছিলাম প্রিপোজিশনের ক্ষেত্রে নিয়মটা কি। আমরা বলে আসছিলাম যে প্রিপোজিশনের পরে হলো এই যে এগুলো নিয়ে আসতে হবে, এই যে এগুলা। কথাটা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো। স্যার বুঝতে পারছি। হুম। হ্যাঁ দাদা। দো অল দো ইভেন দো নর্মাল রিডাকশন করলেন, করার পরে চাইলে দো অল দো ইভেন দোর পরিবর্তে ইন স্পাইট অফ বা ডেসপাইট আনতে পারেন। যেই আপনি ইন স্পাইট অফ আনবেন বা ডেসপাইট আনবেন তখন এটা তো প্রিপোজিশন, তখন এই নিয়মটা মানতে হবে। যেমন ধরেন আপনি যদি বলেন যে দো অল দোর পরিবর্তে কি লিখবেন? ডেসপাইট লিখবেন। এই যে আপনি লিখলেন, দেখেন ডেসপাইট, হ্যাঁ, আপনি সব জায়গাতে কপি করে ডেসপাইট বসাই দেন। এই যে আপনি এখানে বসাইলেন ডেসপাইট, এই যে দেখেন বসাইলেন ডেসপাইট, এই যে ধরেন বসাইলেন ডেসপাইট, হ্যাঁ। এখন দেখেন ভুলটা কোথায়। এখন আপনি জানেন ডেসপাইট প্রিপোজিশন, ডেসপাইটের পরে কি আছে? ওয়ার্কিং, আইএনজি, তাহলে কোনো সমস্যা নাই। এই যে দেখেন ডেসপাইটের পরে ভার্বের থার্ড ফর্ম থট, তাহলে থার্ড ফর্ম থাকলে এর আগে কি আনতে হবে বলুন তো বুদ্ধি করে? বিইং। বিং আনতে হবে, বিং। এই যে নিয়ে আসলাম। এখন দেখেন ডেসপাইট এ বয়, এই যে কমন নাউন যেগুলো আছে, ডেসপাইট এর এক্ষেত্রে একটা বিং আনতে হয় কমন নাউনের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এখানে দেখেন ডেসপাইট এর পরে আছে কি একটা অ্যাডজেক্টিভ, কোনো নাউন নাই। তাহলে পুরোকে আপনি কি করবেন? নাউনে কনভার্ট করে দিবেন। তাহলে কি হয়ে যাবে? ডেসপাইট পোভার্টি। এখন আপনি যদি বলেন যে ভাই আমার তো এখানে নাউন মনে পড়তেছে না, তাতেও কোনো সমস্যা নেই, আপনি আগে একটা বিং এনে দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। জি কমন স্যার, নাউনের বুঝতে আগে আমি পারছি। বিইংটা নিয়ে আসবো, তাই না দাদা? হ্যাঁ, মোদ্দা কথা হইলো ডেসপাইট বেনিসপাইটের পরে আইনজি থাকলে তো ভালো, আইনজি না থাকলে সবগুলো এখানে বিং নিয়ে আসতে হচ্ছে আপনাকে, দেখছেন? নাউন যদি নিয়ে আসতে পারেন সরাসরি, যেমন পোভার্টিকে কনভার্ট, পুরকে কনভার্ট করে পোভার্টি করতে পারছেন, এটা ভালো। এখন যদি কোনো কারণে না পারেন সেক্ষেত্রে বিং বসাই দিবেন অ্যাডজেক্টিভের আগে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ দাদা, এখন ক্লিয়ার। আচ্ছা, এখানে এসেও কিন্তু আপনার ওই যে কথাটা প্রযোজ্য হবে যে অল দ্য রুলস রিলেটেড টু ব্লা 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 ব্লা, এগুলো কিন্তু এখানে কি হবে? প্রযোজ্য হবে, ঠিক আছে? নোট রাখতে হবে। এবার একটু বুদ্ধি করে বলেন, এই যে নোটে যে বাক্যটা লিখলাম অল দ্য রুলস রিলেটেড টু প্লেসমেন্ট অ্যান্ড পাংচুয়েশন আর অ্যাপ্লিকেবল হেয়ার, এই সেন্টেন্সের মেইন ক্লজটা কোনটা বলেন তো? All the rules are applicable here. আর অ্যাপ্লিকেবল হেয়ার। এবার বলেন রিলেটেড টু প্লেসমেন্ট অ্যান্ড পাংচুয়েশন, এটা কোত্থেকে আসলো? It is an adjective. হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন? রুলস এর অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটা কি ছিল বলেন? That Which that That is which related is to related that to হুইচ placement ইজ, and punctuation. ঠিক আছে, মানে দ্যাট আর that রিলেটেড টু বা হুইচ That আর are রিলেটেড, related. ধরতে পারছেন? দেখছেন? তার মানে দেখেন আমি যে লিখতেছি, আমি কিন্তু লেখার মধ্যেও আমার ওই কনসেপ্টটা কাজে লাগাচ্ছি, তাই না? লাগাচ্ছি না কাজে?
হ্যাঁ দাদা। আপনাকে আচ্ছা লিখতে হবে, দাদা, আপনি লিখলে বস হবে তিনটাকে এগুলো। একটু জুম করা যাবে কি? কোনটা? তিনটা একটু জুম করা যাবে কি? হুম, হচ্ছে যে তিনটা ছোট দেখা যাচ্ছে। দাঁড়ান করে দিচ্ছি। দাদা এটা যার যার পার্সোনাল ফোন থেকে করা যাবে, ওনার ডিসপ্লেতে দুই পাশ থেকে চাপ দিলে জুম হয়ে যাবে করে অটোমেটিক্যালি। দিচ্ছি, রোটেট সমস্যা নেই। করেও করতে পারবে। এখন দেখতে পারতেছেন? ভালো করে বলেন। জি জি, দেখা যাচ্ছে। ওকে, পড়বেন, প্রচুর পরিমাণ পড়বেন। হ্যাঁ, এখন দেখেন আপনি তাহলে কি শিখলেন? এই যে আফটার একটা বিশেষ নিয়ম বুঝলেন, দো অল দো ইভেন তো একটা বিশেষ নিয়ম বুঝলেন। এখন আফটার এবং দো অল দো ইভেন তো যেটাই বলি, দুইটার কিন্তু কি হলো, নর্মাল ভাবে রিডাকশন হচ্ছে, আবার আপনি স্পেশাল ভাবে করতে পারেন। কিন্তু এখন আপনাকে একটা ঝামেলাপূর্ণ রিডাকশন দেখাই, দেখেন। এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে কি বিকজ, এটা বাপ মা ছাড়া রিডাকশন। কেন বাপ মা ছাড়া? দেখেন আপনাকে বলি। আপনি মনে করেন বললেন বিকজ, হ্যাঁ, বিকজ হি ইজ সিক, হি ক্যান নট জয়েন। ঠিক আছে, সে আসছে, জয়েন করতে পারে না। এখন নর্মালি আপনার কাছে মনে হবে যে ভাই, আমি যদি বিকজ এখান থেকে হি কাটি, ইজ কাটি, হ্যাঁ, যে বিকজ সিক হি ক্যান নট জয়েন মনে হবে, কিন্তু না, বিকজের ক্ষেত্রে নর্মাল রিডাকশনটা হবেই না। কারণ কি জানেন? কারণ বিকজ যখন বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করবেন, ও সঙ্গে সঙ্গে একটা অফ নিয়ে নেবে। ও কোনো রিডাকশন ফিডাকশন মানে না। ও বলতেছে ভাই আমাকে রিডাকশন করলে আমি একটা অফ নিয়ে নিব। এখন অফ মানে কি? অফ মানে তো ভাই প্রিপোজিশন, তার মানে বিং ওই হবে এখানে। যে আপনাকে আবার সেই আগের নিয়ম মাথায় নিতে হবে, ঠিক আছে, যে ভাই এটা কেমনে করে করতে হবে। এখন প্রশ্ন হলো, বিকজ যেহেতু প্রিপোজিশন, অফ যেহেতু প্রিপোজিশন, এরপরে কি হবে? বিং বিকজ দাদা। অফ বিং সিক হইতে পারে, একটা হইতে পারে। সিকনেস। আর একটা হতে পারে কিরকম, আপনি সিকনেস লিখতে পারেন। তো সাধারণত বিং সিকটাকে প্রেফার করা হয় না, সিকনেসটাকে আমরা প্রেফার করে থাকি। কথা কি আমার ঠিক আছে না ভুল আছে বলেন? ঠিক আছে দাদা। জি, যে দাদা দেখেন, সিকনেস ছাড়া কি বিং হবে না? আপনি চেষ্টা করুন সেন্টেন্সকে, আমি তো অ্যাডজেক্টিভটাকে নাউনে কনভার্ট করে দিলাম, তাহলে তো আমার এটার আগে আর কোনো বিং বসানোর দরকার নাই। দাদা আপনার কথা বুঝি নাই। আপনি তো অ্যাডজেক্টিভকেই নাউন কনভার্ট করতে পারছেন, তাহলে আপনি কেন আর সেখানে বিং বসাবেন? যদি নাউনে কনভার্ট করতে না পারতেন তাইলে আপনি বিং বসাইতেন। হ্যাঁ দাদা বুঝছি এখন। এ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, বিকজ অফ সিকনেস হি ক্যান নট জয়েন, এই সিকনেসটা কার এটা তো ক্লিয়ারলি বলা হয় না। এর জন্য বলা হয় বিকজ অফ এর ক্ষেত্রে স্পেসিফিক করতে, বিকজ অফ হিজ সিকনেস, সে তার সিকনেসের কারণে জয়েন করতে পারতেছে না। সো এটা হচ্ছে আপনার বলবো যে বেটার, আরো ভালো, মানে ক্লিয়ার মেসেজ দিতে পারছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ দাদা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো এটা যে আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ নর্মাল উপায়ও করা যাবে, হ্যাভিং দিয়েও করা যাবে। দো অল দো ইভেন দোকে দো অল দো ইভেন দো রেখেও করা যাবে, আবার নর্মাল স্পেশাল ভাবে ইন স্পাইট অফ বা ডেসপাইট দিয়ে করা যাবে। কিন্তু বিকজে গিয়ে একটা ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হয়ে গেল? বিকজ বলতেছে ভাই আমার রিডাকশন করলে আমার একটা অফ দিতে হবে। এখন অফ দেওয়া মানে কি, প্রিপোজিশন হিসেবে ট্রিট করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না বুঝতে পারিনি বলেন? বুঝতে পারছি দাদা। বুঝতে পারছি, গুড। এখন এই তিনটা জিনিসের উপরে গিয়ে আরেকটা রিডাকশন আছে, সেটা কি? সেটা হচ্ছে ইফ। ইফের ক্ষেত্রে, ইফ সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। কখন পড়বো? যখন আমরা টেন্স বা মডালের দিকে যাব, মানে যখন আমরা নাউন ক্লজ শেষ করব, নাউন ক্লজ শেষ করে দেন উই উইল স্টার্ট ডিসকাসিং হচ্ছে আপনার কি বলে সর মডেল। তখন আমরা এই কি বলে যে, দাঁড়ান তো, এই ইনজেকশনের সিরিঞ্জ টিরিজ এখান থেকে কই থেকে ঢুকে রয়েছে ভগবান জানে। আমার ঘরের মানুষজন যে কই থেকে আনে, হ্যাঁ রে ভগবান রে, এর মধ্যে ঢুকে রাখছে, কেমন লাগে তখন মেজাজটা। একটু দাঁড়ান। হায় আমার
হারিয়ে যাব নেই মনে 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 মনে। এখন আমরা কি বলছিলাম যে ইফের আমাদের রিডাকশন যে মানে ইফ সম্পর্কে যে ভালো আইডিয়ার পাওয়ার ব্যাপারটা, মানে ইফ যুক্ত বাক্যের মিনিংই বাংলাদেশের বেশিরভাগ ছেলে মেয়ে করতে পারে না। ওগুলো নিয়ে আমরা শিখবো কখন? ওগুলো নিয়ে আমরা শিখবো হচ্ছে যখন আমরা মডেলস পড়বো, ঠিক আছে? কিন্তু মডেলস যখন সময় হবে তখন আমরা পড়বো। কিন্তু এখন আমরা যেটা করব, এখন আমরা জাস্ট সিম্পলি আপনার কি বলে যে রিডাকশনটা হচ্ছে আপনার কি বলে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি, চলেন পারি কিনা। বাট মিনিং এর যে বিষয়টা, মিনিংটা আমাদের টেন্স বুঝতে হবে, মডাল বুঝতে হবে, তখন আমরা এটা অটোমেটিক্যালি বুঝতে পারবো, ঠিক আছে? এখন দেখেন, ইফযুক্ত কন্ডিশন কয় প্রকার? একটাকে বলা হয় হচ্ছে জিরো কন্ডিশন, একটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন, একটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন, একটাকে বলা হয় থার্ড কন্ডিশন, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি সবাই জানি। যেমন ধরেন ফার্স্ট কন্ডিশন কোনটা? ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট, আই মিন অ্যাডভার্ব ক্লজটা প্রেজেন্ট, মেইন ক্লজটা হচ্ছে আপনার ফিউচার। মনে আছে যে ইফ ইউ কল মি, কমা দিয়ে ইউ উইল গেট গুড নিউজ, ঠিক আছে না? বিষয়টা মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, আই উইল গিভ গুড নিউজ, ঠিক আছে? আমি জাস্ট সহজ সহজ বাক্য দিয়ে লিখছি। আবার যেমন ধরেন এই যে সেকেন্ড কন্ডিশন কি? জীবযুক্ত ক্লজটা হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হয় উড দিয়ে, ঠিক আছে? আমরা এগুলো মুখস্থ করে আসছি, কিন্তু এগুলোর মধ্যে অনেক প্যাচ আছে। হ্যাঁ, আমি শিখাবো তখন, আপনাদের চিন্তা করেন। ইফ আই বার্ড, কমা দিয়ে আই উড ফ্লাই, কিংবা ইফ, কিংবা ধরেন ইফ আই, কিংবা ধরেন আমি মনে করেন বললাম ইফ আই ওয়ার called, কমা দিয়ে I would give good news। কিংবা ধরেন if you had called me, কমা দিয়ে I would have given good news। কিংবা ধরেন if I had been called, কমা দিয়ে I would have given good news। দেখেন এখানে ঝামেলাটা কোথায় এবং জিরো কন্ডিশনটা কি? জিরো কন্ডিশনটা হচ্ছে আপনার ইফযুক্ত ক্লজটাও প্রেজেন্ট হবে এবং এই কি বলে মেইন ক্লজটাও প্রেজেন্ট হবে। যেমন আইস, হ্যাঁ মনে করেন লিখলাম, দেখেন আইস মেল্টস, ঠিক আছে, ইফ ইট ইজ হিটেড, ইফ ইট ইজ হিটেড লিখলাম মনে করেন। এটা হচ্ছে গিয়ে ইফ জিরো কন্ডিশন, যেই কন্ডিশন হলো সায়েন্টিফিক কন্ডিশন, মানে এটা হলে এটা হবে, এখানে কোনো পসিবিলিটি নাই। সায়েন্টিফিক কন্ডিশন মানে জিরো কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আপনারা যেগুলো পড়ছেন, যদিও আমি জানি আপনারা মিনিংগুলো নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে সেকেন্ড কন্ডিশনের কি মিনিং দিচ্ছে আর থার্ড কন্ডিশনে কি মিনিং দিচ্ছে, ঠিক আছে? তো ওগুলো নিয়ে আমরা পড়বো যখন টেন্সের আলোচনায় যাব, ওগুলোতে আমরা এখন যাব না। আমরা এখন শুধু ইফের স্ট্রাকচারের ঝামেলাটা বুঝবো। মনে রাখবেন, স্ট্রাকচারে শুধুমাত্র জিরো কন্ডিশনে যদি ইফ যুক্ত ক্লজটা প্যাসিভ হয়ে থাকে আর ফার্স্ট কন্ডিশনে যদি ইফ যুক্ত ক্লজটা প্যাসিভ হয়ে থাকে, তাহলেই রিডাকশন করা যাবে এদেরকে নর্মাল নিয়ম মেনে, অন্যথায় কোনোটাকে রিডাকশন করা যায় না। আমি আশা করি বুঝতে পারছি যে জিরো কন্ডিশনটা ইফ যুক্ত ক্লজ কন্ডিশনে ইফ যুক্ত ক্লজটা প্যাসিভ। যেমন আমি যদি এখানে বলি যে ইফ ইট ইজ হিটেড, ইট কাটবো, ইজ কাটবো, খুব সুন্দর লাগবে, আই স্মেলস ইফ হিটেড। কিংবা ইফ আই এম গিভেন এ কল, আই কাটবো, এম কাটবো, গিভেন এ কল আই উইল গিভ গুড নিউজ। বুঝতে পারছি ব্যাপারটা আমরা সবাই? হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ হ্যালো, দাদা। বুঝছি? হ্যাঁ দাদা। জি স্যার। আচ্ছা, জি দাদা।
এখন দেখেন এখন দেখেন একটু দাঁড়ান। এখন দেখেন হোয়াট অ্যাবাউট দ্য রিমেইনিং ওয়ান, অন্যগুলো কি হইতে পারে? যদি ফার্স্ট কন্ডিশনে ইফ যুক্ত ক্লজটা অ্যাক্টিভ হয়ে থাকে, আপনি কোনো কিছুই করবেন না, নো রিডাকশন, এটাতে কোনো রকম কোনো পরিবর্তন আনা যাবে না, এটাই কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এই যে আপনার সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন এই যে সেকেন্ড কন্ডিশন দুইটা লিখে রাখছি, তারপরে থার্ড কন্ডিশন দুইটা লিখে রাখছি, এগুলাই কি করতে পারবেন? হ্যাঁ, এগুলাই কিছু করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি একটা কাজ ছেড়ে আসি, ঠিক আছে? 1 মিনিট দাঁড়ান, জাস্ট একটা মিনিট দাঁড়ান, আমি আমার কাজটা শেষ করে দিই। জয় জয় রাধা রমণ হরিবল। একটু দাঁড়ান। Okay. এখন এই চারটায় কি হতে পারে, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন? এখানে এসে আপনি কিছুই করবেন না, ইফ যুক্ত ক্লজের যে অক্সিলারি ভার্বটা আছে ওইটাকে জাস্ট সিম্পলি ইফের জায়গায় নিয়ে বসাবেন। ইফ আই ওয়ার এ বার্ড, এটা কি হইলো? ওয়ার আই এ বার্ড। কিংবা ধরেন আপনি যদি বলেন যে ইফ আই ওয়ার কল্ড, আপনি জাস্ট ওয়ারটা কেটে নিয়ে ইফের জায়গায় বসাই দিবেন, ওয়ার আই কল্ড। তারপরে কি হবে? এই যে ইফ ইউ হ্যাড কল্ড মি, ইফের জায়গাতে হ্যাডটা বসাই দিবেন, হ্যাড ইউ কল্ড মি। ইফ আই হ্যাড বিন কল্ড, হ্যাড কেটে ইফের জায়গায় বসিয়ে দিবেন, হ্যাড আই বিন কল্ড। শেষ হয়ে গেল, ম্যাজিক, আর কিচ্ছু করতে হবে না। তারপর কি জানলাম? জিরো কন্ডিশনের ইফযুক্ত ক্লজ রিডাকশন হবে, ফার্স্ট কন্ডিশনেও প্যাসিভ হলে রিডাকশন হবে, কিন্তু সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে রিডাকশন হয় না ইফযুক্ত ক্লজে। শুধুমাত্র কি হয় জানেন? এই অক্সিলারি ভার্বের অংশটাকে আগে নেওয়া হয়। এখন মজার বিষয় কি জানেন? জিরো কন্ডিশন যেটা, এটা কিন্তু এখন একটা সিম্পল সেন্টেন্স। 1.2 এটাও একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু ভাই 1.1 তো কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমি তো অ্যাডভার্ব ক্লজ কোনো পরিবর্তন করি নাই, করছি? না দাদা, হ্যালো? না দাদা। করি নাই কিন্তু। এখন কথা হলো 2.1 থেকে 3.2 এরা কি হয়েছে? এরা কি রিয়াকশন হয়েছে নাকি হয় নাই, বলেন তো বুদ্ধি করে? হয় না দাদা। হয় নাই এদের দাদা। কিন্তু রিডাকশন। সো এটা সবগুলাই কিন্তু এখনো কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এবং এই যে হ্যাড যুক্ত একটা সেন্টেন্স আমরা গত ক্লাসে পাইছিলাম, সেটা কিরকম ছিল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে ছিল, হ্যাড যুক্ত ফ্রেজটা পরে ছিল। বাক্যটা মনে হয় এই টাইপের কিছু একটা ছিল। মনে করেন যে, বাক্যটা এরকম ভাবে লিখতে পারছে যে ট্রাম্প উড হ্যাভ উড হ্যাভ সাপোর্টেড, ট্রাম্প উড হ্যাভ সাপোর্টেড, ধরেন লিখলাম যে প্যারিস প্যারিস এগ্রিমেন্ট, ট্রাম্প প্যারিস এগ্রিমেন্ট সাপোর্ট করতো যদি কি হতো, ইফ হি হ্যাড হি হ্যাড কি হতো, হি হ্যাড হি হ্যাড হি হ্যাড রিয়েলাইজড, মনে করেন লিখলাম রিয়েলাইজড দা দা if he had realized the uh, detrimental detrimental um, consequences of climate change, যদি সে ক্লাইমেট চেঞ্জের খারাপ দিকগুলো বুঝতে পারতো তাহলে সে ভাই সেই করতে পারতো, প্যারিস এগ্রিমেন্ট সাপোর্ট করতে পারতো। ঠিক আছে? এখন দেখেন, এই যে দেখেন ইফযুক্ত অংশটা, এই যে দেখেন ইফযুক্ত অংশটা, আপনি কি করতে পারেন? সিম্পলি জাস্ট হ্যাডটা কেটে নিয়ে
ইফের জায়গাতে বসায় দিলেন, হয়ে গেল। Trump would have supported Paris Agreement had he realized the detrimental aspects or consequences of climate change. আমরা কি ধরতে পারছি নাকি পারি নাই? পারছি হ্যাঁ দাদা। দাদা। আচ্ছা দাদা। পার। এখানে তাহলে পরের এই অংশটাতে কোনো কমা টমা দিল না, কারণ কি? কারণ আমরা কিন্তু জানি যে অ্যাডভার্ব ক্লজ পরে গেলে কোনো কমা লাগে না। এখানেও কিন্তু সেম নিয়মটাই প্রযোজ্য হয়েছে। বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে। এবং মূলত অ্যাডভার্ব ক্লজ আরো অনেক কিছু আছে আলোচনা করার মতো, যা আসলে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। এইটুকুতেই আমরা মূলত আপনার কি বলে এই অ্যাডভার্ব ক্লজটাতে সাধারণত শেষ করে দেই। কি বললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা, একটা বিষয় জানার ছিল। বলেন, শুনতেছি। অ্যাডভার্ব ক্লোজকে যদি আমরা শেষে দেই, কমা দেবো না, ঠিক আছে, কিন্তু এখানে কি আমরা এম ড্যাশ দিয়ে দিতে পারি কি চাইলে? আপনি অবশ্যই তাহলে আগের ক্লাসটা ভালো করে দেখবেন, সেখানে সবকিছু ক্লিয়ারলি বলে দেওয়া আছে। ওকে, দেখেছি তো, দেখলে সবসময় দেখছেন তাহলে, তাহলে বলেন আমি কি শিখিয়েছিলাম আপনাকে, বলি দেখি মনে করতে পারেন কিনা, রিমেম্বার করেন। মনে পড়ছে না, দেখি তো বলতেছি যে হ্যালো, এখানে কি আমরা ড্যাশ দিতে পারি কি? দেখেন, মনে পড়ছে না দেখেই বলতেছেন, সেজন্য বললাম ভিডিওটা আবার ভালো করে দেখেন, ঠিক আছে? ওকে, কারণ আপনি যখন নিজে জিনিসটাকে নিয়ে ওয়ার্ক করবেন, দেখবেন যে আরো বেশি জিনিসটা আপনার কাছে সাস্টেইনিং হবে আপনার কাছে। ওকে, তো এখানে একটা এমডেস, তো আমি যদি আপনাকে বলে দিই যে আগের ক্লাসে এটা আছে, ভালো করে দেখবেন, তা ওটাকে আগের ক্লাসে ভালো করে দেখবেন। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আগের ক্লাস আছেন, নয়তো আপনি মন দিয়ে দেখেন নাই। ঠিক আছে, এখন ভুল হতে পারে আপনার, বা আপনি মিস্টেক করতেই পারেন, নো প্রবলেম, এই জন্য ভালো করে দেখবেন। মনে পড়ছে না, ঠিক আছে, কিন্তু ওইটাই কোনটা যেটা আমি পড়াচ্ছি বা পড়ানো হয় নাই বা দেখতেছি, যেটা পড়িয়েছি সেটা অবশ্যই মাথায় গেঁথে ফেলবেন। কেন এই কথা আমি বারবার বলি, আমি সেটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আপনি গতানুগতিক যখন রাইটিং ক্লাস করবেন, ঠিক আছে, আপনাকে ধরেন রাইটিং কি শিখাবে? মা- পড়ানো হয় যে তোমরা সবাই ইন্ট্রোডাকশন দিবা, ঠিক আছে, তারপরে বডি থাকবে, তারপরে কনক্লুশন থাকবে, যেগুলো পড়ানো হয় সবাই, এভরিওয়ান উইল টিচ ইউ হোয়াট টু রাইট। বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসে এটা যেটা ঘটে, যে হোয়াট টু রাইট সেটাকে খুব সুন্দর করে মানে শেখানো হয়। বাট প্রবলেম হচ্ছে, when the question is how to write, এই জায়গাটাতে গিয়ে কিন্তু আমরা আটকে যাই। আমি যে আজকের মোট প্রায় 7-8টা ক্লাস নিলাম, এই সবগুলোতে আমরা কি হোয়াট টু রাইট পড়ছি না হাউ টু রাইট পড়ছি? বলেন তো, বুদ্ধি করে হাউ টু রাইট। বলেন তো একটু কেউ শুনি। হাউ টু রাইট দাদা। শিখতে হয় হ্যাঁ, সেটা শিখি। আমরা শিখছি হচ্ছে হাউ টু রাইট, কিন্তু মজার বিষয় কি জানেন, আমরা এখনো পুরোপুরি ভাবে হাউ টু রাইটে আসিই নাই। এই হাউ টু রাইট আর একটা হচ্ছে হোয়াট টু রাইট, এই দুটা জিনিসের আগে আর একটা জিনিস আছে, হাউ টু ফর্ম। হাউ টু ফর্ম, ঠিক আছে, প্রফেশনাল সেন্টেন্স। আপনাকে আমি মূলত এই স্টেজে রাখছি এখন পর্যন্ত, যে হাউ টু ফর্ম প্রফেশনাল সেন্টেন্স, যে কিভাবে প্রফেশনাল সেন্টেন্স লিখবেন। এই জায়গাটাতে, এই ফাউন্ডেশনটাতে কোনো মিস্টেক করা যাবে না। কেন মিস্টেক করা যাবে না? এটা আপনার ফাউন্ডেশন তৈরি করতেছে। ইফ ইউ মিস এ সিঙ্গেল পিলার অফ ইউর বিল্ডিং, আপনার বিল্ডিং কাইতে পড়তে পারে। ঠিক আছে, আমি সেদিন এই কি বলে আপনার ওই যে ফ্ল্যাট বুকিং করতে গেছি, ঠিক আছে, মানে আমাদের অফিসিয়াল ভাবে লোন দেওয়া হয়, আমাদের এখন 1,25,00,000 টাকা লোন দেয়। তারপরে হচ্ছে আপনার সামনে মনে হয় এটা 1.5 কোটি বা 2 কোটি হবে। তো আমি গিয়ে বারবার আমার ইয়ের সাথে কথা বলছি যে বিল্ডিং এর পিলারের কি অবস্থা। হ্যাঁ, টেনশন দেওয়া, স্যার পিলার নিয়ে আপনার টেনশন কেন? তো আমি কি, ভাই আমার এই টেনশন এই নিয়ে বেশি, আপনি আমার বিল্ডিং এ কি দিচ্ছেন না দিচ্ছেন দেখে লাভ নেই, আগে পিলার গুনুন, পিলার দেখি কি অবস্থা। কারণ ওই জায়গায় যদি কিছু মিস থাকে, আমার জন্য রিস্কি প্রজেক্ট এটা। সো আই এম অ্যাকচুয়ালি টিচিং ইউ হাউ টু ফ্রম প্রফেশনাল সেন্টেন্স। এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এখানে আপনাকে সবকিছু পুঙ্খানুপুঙ্খ পড়ে আসতে হবে। এবং মজার বিষয় কি জানেন, আপনি যদি আমার প্রথম যে 12টা ক্লাস, মানে আপনাকে হাউ টু ফর্ম প্রফেশনাল সেন্টেন্সেস আমি এটা পড়াবো, এই প্রথম 12টা ক্লাস ভালো করে পড়তে পারেন ভাই, আপনার লিটারেলি
ইংলিশ লেখা নিয়ে কোনো সমস্যাই হবে না, গিভেন দ্যাট আপনি যদি ভালো করে পড়েন। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে চ্যালেঞ্জ। এই জন্য এই জায়গাতে আমি রিকোয়েস্ট করি যে ভাই, আপনি কোনো একটা পয়েন্ট মিস করে যাবেন না, কোনোভাবেই কোনো একটা পয়েন্ট মিস করবেন না। আপনাকে আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আপনি এই যে আজকে 7 নম্বর ক্লাস বা 8 নম্বর ক্লাস শেষ করে রাইটিংয়ের যা শিখছেন, শুধু এইটুকু যদি ব্যবহার করতে পারেন, আপনার রাইটিং অনবদ্য লেভেলের সুন্দর হয়ে যাবে, অনবদ্য লেভেলের সুন্দর। আপনি যদি বলেন যে ভাই আমি আর শিখতে চাই না, এইটুকু নিয়ে আমি হ্যাপি, এতেই আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? কোনোভাবেই আপনি কোনো পয়েন্ট এখান থেকে মিস করে যাবেন না। প্রত্যেকটা পয়েন্ট যতটা সম্ভব স্ক্রুটিনি করবেন। স্ক্রুটিনি করলে দেখবেন ব্রেন ধীরে ধীরে এটার সাথে অ্যাডাপ্ট হয়ে করে নেবে, এবং এই অ্যাডাপ্টেবিলিটিটা খুবই দরকার। ঠিক আছে? তো এই হলো গিয়ে কথা। এখন এই পর্যায়ে এসে আমরা বলি যে ভাই, আপনার কি বলে, এই অ্যাডভার্ব ক্লজ শিখা আসলে শেষ। ঠিক আছে, 1 মিনিট টাইম দিবেন। সরি ভাই, আমার ঠান্ডা লাগছে প্রচন্ড রকম। এখন দেখেন, আপনি এখন অনেকগুলো জিনিস জানেন। আপনি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারেন, অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে পারেন, এদিকে রিডাকশন করতে পারেন, বেশ কিছু জিনিস শিখেছেন। মজার বিষয় কি জানেন, আপনি এই জিনিসগুলো দিয়েই খুব ভালো জিনিস লিখতে পারবেন এখন যে কোনো টপিক। আপনি আমাকে আপনার দৃষ্টিকোণ থেকে ফোকাস রাইটিং আসতে পারে এই দুনিয়ার পরীক্ষাতে সবচাইতে কঠিন একটা টপিক দেন, বলেন। ব্যাংকের পরীক্ষা আসতে পারে এমন একটা কঠিন টপিক দেন, বলেন, বলেন। হ্যালো, হ্যালো। স্যার, দাদা জলবায়ু সম্পর্কে জলবায়ু সংকট আপনার কাছে কঠিন লাগছে, ওকে। তো আমরা লিখলাম, মনে করেন আপনাকে পরীক্ষার একটা প্রশ্ন দিল যে সিওপি রাইট 20 কি। বা সিওপি 29। এখন একটা টপিক বলছি, একটা বলতে দুইটা না, So, একটা যেহেতু অ্যাকসেপ্ট করছি, একটাই একটা, ঠিক আছে। তারপরে কি বললো যে রাইট অ্যান আর্টিকেল, ঠিক আছে, অন, কি বলে, ক্লাইমেট চেঞ্জ, মনে করেন আপনাকে বললো, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট। এখন আপনি, আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এই এই ক্লাইমেট চেঞ্জের উপরে জাস্ট 5টা সেন্টেন্স লিখবেন। 5টা সেন্টেন্স আপনারা লিখবেন, যে যত সুন্দর করে লিখতে পারেন, ঠিক আছে, যে যত সুন্দর করে লিখতে পারেন এটা লিখবেন। আমরা ক্লাসেই থাকবো। মিন টাইমে আপনারা কি করবেন, আমাকে ছবি তুলে এই 5টা সেন্টেন্স যা লিখতেছেন তা আমাকে মেইল করবেন। আর যেই মেইল অ্যাড্রেসটা আমি শেয়ার করছিলাম, আপনাদের কি মেইল অ্যাড্রেসটা মনে আছে না ভুলিয়া খাইয়া বসে আছেন, বলেন, সত্যি কথা বলেন। হ্যাঁ দাদা। দাদা আরেকবার হ্যাঁ, দিলে ভালো হয়। এই আর একবার দিলে ভালো হয়, তাহলে কেমন হইব? আমি এত কষ্ট করে মেইল অ্যাড্রেস দিছি আপনাকে একটা ফ্রি, আপনারা তো কাজে লাগান না, তাহলে হবে? শুনেন, আপনারা তো আসলে ওই সময় দেখেন নাই যখন আপনার শাহবাগের মোড়ে একটা মেইল অ্যাড্রেস খুলতে ভাই 100 টাকা নিত। আপনারা কি জানেন কখনো জিনিসটা হয়েছে বাংলাদেশে? না দাদা। জানেন না আপনারা, আপনারা দেখেন না এগুলো, আমরা এগুলো দেখছি, ঠিক আছে। সো ওই সকল জিনিস আসলে আপনার কি বলে, বলে শেষ করতে পারবো না। তো আমি মেইল অ্যাড্রেসটা আবার শেয়ার করতেছি, দেখেন। জব, তারপর হচ্ছে কত, 76, হুম, job 76355, job 76355 ঠিক আছে। আমরা এখন কি করব, আমরা আপনার হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের উপরে একটা আর্টিকেল লিখব, 5টা সেন্টেন্সে যত সুন্দর করে লেখা যায় আমি লিখব। লিখার পরে আমরা এই 5টা সেন্টেন্সের থেকে আমরা দেখব আপনারা কি লিখছেন, আমি শেয়ার করে করে আপনাদেরকে দেখাবো। এবং অবশ্যই আপনি টাইপ করবেন, আপনি দয়া করে ওই ছবি তুলে দিবেন না, টাইপ করবেন, খাতায় লিখে টাইপ করে দিবেন, ঠিক আছে। টাইপ করে দিবেন, দেন আমরা আবার ক্লাসে বসে দেখব যে আমরা যা পড়েছি তা দিয়ে সুন্দর 5টা বাক্য বানাতে পারি কিনা, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।
হ্যাঁ, তাহলে কি হবে, আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপনারা আমাকে 5টা সেন্টেন্স লিখে এই ইয়েতে মেইল করেন, জব 76355 লিখে সুন্দর করে টাইপ করে তারপর আমাকে মেইল করেন। আপনাদেরকে আমি সময় দিলাম 15 মিনিট। আমি ঘড়ি ধরে 12টা 15-তে আবার একটা গ্রুপ আপনাদের গ্রুপে একটা ক্লাস লিংক শেয়ার করবো, ওইখানে আপনারা জয়েন করবেন। কি বলছি বলুন, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে। ওকে, তাহলে আমি ক্লোজ করলাম। আপনি স্ক্রিনশট লাগলে নিয়ে নেন দ্রুত। ঠিক আছে। দাদা হচ্ছে মানে ছবি তুলে এটা হচ্ছে জিমেলে পাঠাবো, তাই তো? ওই ছবির পিকটা। না, আমি ছবি তুলতে পারিনি, আমি বলেছি টাইপ করে পাঠাবেন। ওকে। ঠিক আছে, আমি ক্লাস শেষ করলাম, 15 মিনিট পর আমি এবার আসতেছি আপনাদের জন্য।